নমস্কার বন্ধুরা, শিখা মুখার্জিস আর্টিস্ট্রি পার্ট 3। এটা আমার আঁকাঝোঁকা সেলাই বোনার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার এই চ্যানেলে মোটামুটি আমি নানা ধরনের ছোট আঁকাঝোঁকা সমস্ত কিছু কাজ শিখিয়ে থাকি। এখন শীতের সময় বলে এখন আমি বিভিন্ন ধরনের শালের ডিজাইন এবং শাল কিভাবে করতে হয়, কিভাবে শালে আঁকতে হয়, এগুলো আমি শেখাচ্ছি। আজকের পর্বের নাম আঁকি বুকে সুই সুতো, পর্ব ১৭। আজকে আমি দুটো শাল নিয়ে আলোচনা করব। একটা শাল আমি আগের দিন আঁকছিলাম। সেইটা মোটামুটি সম্পূর্ণ হয়ে এসেছে। আপনাদের জন্য আপনাদের দেখাবো বলে সেলাইয়ের একটু অংশ বাকি রেখেছি। তাছাড়া শালটা মোটামুটি সম্পূর্ণ হয়ে এসেছে, সেই শালটা দেখাবো। আর আরেকটা শাল আমি দেখাবো। দুটোর আঁকার পদ্ধতিই কিন্তু আলাদা। মানে ডিজাইনিং এর পদ্ধতি আলাদা। আপনি কি তাতে কি ফুল, কি লতা, কি পাতা দেবেন সেটা আলাদা বিষয়। কিন্তু ডিজাইন করার যে প্রসেসটা, যে আমি কি পদ্ধতিতে তাতে ডিজাইন করব, সেই দুটো পদ্ধতি আলাদা। ওই দুটো আমি আজকে মূলত আলোচনা করব। আগে আমি যে শালটা করা হয়ে গেছিল, যাতে বলেছিলাম যে মাঝখানে আমি কাঁথা কাজ দেব, ধারের দিকে বর্ডার অঞ্চলগুলোতে আমি দেব ফেব্রিকের কাজ এবং মাঝখানটায় কাঁথা কাজ দেব। এটা বলেছিলাম, সেইটা তাহলে আপনাদের একটু দেখিয়ে দিই। বন্ধুরা, আমি এই সাইড থেকে এই সাইড এরকম ভাবে দেখাচ্ছি, দেখুন। দেখতে পাচ্ছেন? সাইড টু সাইড দেখুন। এবারে হচ্ছে কি যে আমি শালটা উপরের দিকে তুলছি। কেমন? এটা দেখুন, দেখুন কতটা দেখতে পাচ্ছেন। সাইড টু সাইড দেখুন যে আমি কিভাবে এই আঁকার পদ্ধতিটা আমি আজকে বলে দেবো আর কি, যে আমরা কিভাবে কিভাবে এই ধরনের শালে মানে ডিজাইনটা করার সময় আমরা কিভাবে ডিজাইনটা ফেলি, হ্যাঁ, ডিজাইনটা আঁকি কিভাবে। দেখলেন বন্ধুরা যে মাঝখানটা আমি কাঁথা কাজ করেছি, চতুর্দিকটা ঘিরে দিয়েছি। চতুর্দিকটা এই যে এই হাড়গুলো এরকম হয়েছে। এমনকি ধরো আঁচলের দিকটা আমি বলেছিলাম যে এটা আঁচলে একটুখানি অংশ ফাঁকা থাকবে, কাজে ওখানটায় আমি আর কিছু করিনি। দেখতে পাচ্ছেন এই ঝালর আছে, ঝালরের ওপর থেকেই হচ্ছে কি যে আমার লিলি ফুলগুলো শুরু হয়েছে। সেইটা এই ধারে এসছে, এই ধারে এসে ঘুরে এসছে। আমি অর্ধেকটা করে অবস্থায় শালটা দেখাচ্ছি। একটুখানি কাঁথা কাজ আপনাদের জন্য বাকি রেখেছি দেখাবো বলে। হুম, এইটা এই শালটা। আর আরেকটা শাল আমি দেখাবো, মানে এটা শালের এক ধরনের ডিজাইন। আমি আপনাদের আমি আপনাদের আমি আপনাদের দেখিয়েছিলাম আগে, শাল করা দেখিয়েছিলাম যে আমরা কিভাবে শালের ডিজাইনটা ফেলি। আজকে তাহলে আমরা আরেকবার দেখাচ্ছি যে এই ধরনের শালগুলোর ডিজাইন আমাদেরকে কিভাবে ফেলতে হবে। ঠিক আছে, আমি ক্যামেরাটা একটু আমার দিকে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, ধরে নিন ধরে নিন এটা আমার একটা শালের শালের লেন্থ, ফুল লেন্থ। ঠিক আছে, এবারে এই ফুল লেন্থের শালটাকে আমরা দু ভাঁজ করলাম প্রথমে দু ভাঁজ করে নিলাম। নিয়ে এই অংশটুকু আমার যদি এখানে আমার রাখার কথা কি আমি বলেছিলাম যে 12 ইঞ্চি ঝালর এবং সমেত। কিন্তু যেহেতু আমি এখানে শুধুমাত্র আপনার 6 ইঞ্চি রাখবো, অর্থাৎ 4 ইঞ্চির জন্য ঝালর, 4 ইঞ্চির জন্য ঝালর এবং তারপরে ফাঁকা হচ্ছে 2 ইঞ্চি। ঠিক আছে, কি করলাম তাহলে আমি আমি এখানে দুদিকে দুদিকেই আমি এরকম ভাবে 4 ইঞ্চি
4 ইঞ্চি এটা ঝালরের জন্য রাখছি, ঠিক আছে? আর তার ওপরে ফাঁকা 2 ইঞ্চি রাখছি। তারপর থেকেই আমার ডিজাইন শুরু হবে। এইটা 2 ইঞ্চি আমি ফাঁকা রাখছি, ফাঁকা রাখলাম, ঠিক আছে? ফাঁকা রাখছি। তারপর থেকেই আমার ডিজাইনটা শুরু হবে, ঠিক আছে? এবারে ডিজাইনটা যেহেতু চওড়া, ধরুন আমার ডিজাইনটা ডিজাইনটা এতটা, অর্থাৎ কি না এই 2 ইঞ্চির পরেও আমার এই এতটা অংশ লাগছে ডিজাইনটা করার জন্য। আমি সেই অংশটা সব দিক থেকে রাখবো, মানে এই দিক থেকেও রাখবো যতটা লাগছে, এদিক থেকেও রাখবো, এদিক থেকেও রাখছি যতটা লাগছে। তার মানেটা আমি কি বলছি, যে আমার যদি ডিজাইনটা ধরুন এইখান থেকে এই এতখানিটা হয়, এইটা যদি ডিজাইন হয়, ডিজাইনের জন্য যদি আমার এতটা অংশ লাগে, ঠিক আছে? ডিজাইনের জন্য যদি আমার এতটা অংশ লাগে, এটা ধরুন 8 ইঞ্চি হতে পারে, 8 ইঞ্চি হতে পারে লাগলো। আমি এই দিক থেকেও কিন্তু আমার 8 ইঞ্চি করে রাখবো, ঠিক আছে? এই দিক থেকেও আমি 8 ইঞ্চি রাখছি, এদিক থেকেও 8 ইঞ্চি রাখছি, অন্যদিকেও হচ্ছে কি যে আমি 8 ইঞ্চি রাখছি ডিজাইনটা করার জন্য, ঠিক আছে? তাহলে আমার দুদিকে, এই দিকে কি হলো, এই দিকেও হচ্ছে যে আমি 4 ইঞ্চি রাখছি, 4 ইঞ্চি রাখছি ঝালরের জন্য, হ্যাঁ? 2 ইঞ্চি রাখছি ফাঁক, ঝালরের পরে 2 ইঞ্চি আমি ফাঁক রাখছি, ফাঁক রাখছি। তারপরে হচ্ছে কি যে আমি ডিজাইন করে দিচ্ছি, এই যে এই 8 ইঞ্চি আমার ডিজাইন, ঠিক আছে? 8 ইঞ্চি, 8 ইঞ্চি আমার ডিজাইনগুলো আমার এরকম 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 বসবে। অর্থাৎ আমার এরকম ডিজাইন হচ্ছে ডি যদি আমি লিখি তাহলে এরকম ভাবে বসবে, ঠিক আছে? এই ডিজাইনই আমার এই পর্যন্ত ধরুন হলো। এই ডিজাইনই আবার ঘুরে কি হবে, যে আমার এই দিকে চলে আসবে, এই দিকে ডি ডি ডি, আমার সব ডিজাইন বসছে এখানে, ঠিক আছে? আমার পুরো বরাবর বরাবর এখানে ডিজাইন বসছে, এই দিকে এরকম এরকম, বুঝতে পারছেন? এই বরাবর আমার সব ডিজাইন বসছে, এই বরাবর ডিজাইন বসছে, ঠিক আছে? বসলো। আবার হচ্ছে কি যে আমার এই বরাবর ডিজাইন বসবে, ডিজাইন ডিজাইন বসছে, এই বরাবর ডিজাইন বসছে, ঠিক আছে? বসলো। আবার আমার উল্টো এই দিকে এসে এই বরাবর আমার ডিজাইন বসছে, ঠিক আছে? এই বরাবর আমার ডিজাইন বসছে, এই বরাবর আমার ডিজাইন বসছে, ঠিক আছে? তাহলে দেখুন মাঝখানে কি হচ্ছে, মাঝখানে আমার একটা জায়গা হচ্ছে, তাই না? মাঝখানে কি হচ্ছে, মাঝখানে আমার জায়গা বেরোচ্ছে, যে জায়গাটাতে আমি কাঁথা স্টিচে কাজ করব। বোঝা গেল? তাহলে আমি ঝালরের জন্য 4 ইঞ্চি রাখছি, 2 ইঞ্চি ফাঁকা রাখছি। তারপরে যদি 8 ইঞ্চি বা 10 ইঞ্চি যেরকম ডিজাইন হবে, এদিক থেকেও ছাড়বো আমি, এদিক থেকে দুদিক থেকেই ছাড়বো, এই দিক থেকেও ছাড়বো, ঠিক আছে? অর্থাৎ আমি এই বাঁ দিক থেকেও 8 ইঞ্চি বা 10 ইঞ্চি যা হবে সেটা নেব, তলা থেকেও নেব, ওপরের দিক থেকেও নেব, এবং এই দিক থেকেও নেব। সব দিক থেকে আমি ওই অংশের ডিজাইন বসাবো। এই যে ডি লিখছি, অর্থাৎ ওই ডিজাইনটা, এই ডিজাইনটা আমি কি দিয়ে করছি, এই ডিজাইনটা আমি ফেব্রিক কালার দিয়ে করছি, ঠিক আছে? এই ডিজাইনটা চতুর্দিক ঘিরে যে ডিজাইনটা আমি করলাম, এই ডিজাইনটা আমি ফেব্রিক কালার দিয়ে করছি। আর মাঝখানে যা রইলো, মাঝখানের যে অংশটা আমি পেলাম, আমি এটাকে ঘিরে দিলাম। আমি এইটাকে সুতো দিয়েও ঘিরতে পারি বা রং দিয়েও ঘিরতে পারি, আমি এটাকে ঘিরে দিলাম। দিয়ে এবারে আমি এই অংশে কাঁথার কাজ করব, ঠিক আছে? আমি আপনাদের সব থেকে সোজা যেটা মনো কালার শেখালাম, অর্থাৎ এইখানে ডিজাইনটাও একই রঙের হলো, ডিজাইনটা একই রঙের হলো, এবং সুতোগুলো যে সুতো দিয়ে আমি কাঁথা, আমি যেরকম কাঁথা কাজ করেছি এইরকম এরকম করে, এরকম এরকম করে, এরকম এরকম ভাবে করে এইখানে একটু ফুল ফুল এরকম 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 এঁকেছি, কেমন? এরকম একটু ফুল 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 একটু একটু এরকম 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 এঁকেছি, ঠিক আছে? আপনারা অন্যরকম কাঁথা কাজও করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এইটা আমাকে করতে হবে কি,
এই ফাঁকা অংশটা বরাবর আপনাকে কাঁথা কাজ করতে হবে, ঠিক আছে? এটা এটা ভীষণ সুন্দর একটা মানে ডিজাইন হলো। মানে আপনি ওপর দিকে তো শুধুমাত্র আপনি ছাড়বো ডিজাইনের জায়গা, ওপরে আর নিচে। হ্যাঁ, আর আমি ঝালর বরাবর ছাড়বো, ঝালরের জন্য 4 ইঞ্চি ছাড়বো, 2 ইঞ্চি ফাঁক দেব। তারপরে ডিজাইনের যে এই ডিজাইনটা যেটা সেটা ইকুয়াল লেন্থ, মানে এইটা যতটা এই ডিজাইনটা কিন্তু ততটা। এটাও যদি 8 ইঞ্চি এটা মানে এমন নয় যে এই ডিজাইনটা এখানে ছোট করে এঁকে দিলাম পার বলে, তা নয়। মানে এখানে পুরো, কারণ সেই কারণে হচ্ছে কি আমি ঝালরে আর কোনো ঝালরের পরে আর কোনো ফাঁকা থাকছে, আর কোনো আঁকা থাকছে না, ঠিক আছে? ঝালরের পরে ঝালরের পরেই আমার এই যে 2 ইঞ্চি বাদ দিয়েই আমার ডিজাইন শুরু হয়ে যাচ্ছে। চারপাশ ঘিরে থাকছে আর মাঝখানটা হচ্ছে আপনার কাঁথা স্টিচের কাজ থাকছে। এবার এই কাঁথা কাজ আপনি যে কোনো রকম দিতে পারেন। আপনি এরকম সোজা সোজা দিতে পারেন, আপনি খোপ 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 এরকম দিতে পারেন, আমি যেরকম দিয়েছি এরকম স্ল্যান্ট লাইনের ওপর দিতে পারেন। হ্যাঁ, আপনি কাঁথা কাজে ছোট 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 ফুল করেও ভর্তি করে দিতে পারেন, ছোট ছোট ফুল পাতা ইত্যাদি করে ভরে দিতে পারেন। আপনার সেটা যেমন ইচ্ছা হবে। আমি এই শালটা যেটা দিয়েছি, যেটা করে আপনাদের দেখালাম, এই শালটাই কিন্তু আমি খুব খুব সহজ একটা স্টিচ দিয়েছি, খুব সহজে করা যাবে, খুব সহজে আঁকা যাবে, এরকম একটা স্টিচ দিয়েছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আরেক ধরনের আপনার শালের ডিজাইন, আরেক ধরনের শালের ডিজাইন। আপনি এইখানে কি নকশা দেবেন, কি আঁকা দেবেন, বা এর ভেতরে কি দেবেন, সেটা মেটেরিয়াল সেটা আপনার মতো দেবেন, কেমন? আমি যেটা দিয়েছি লিলি ফুল দিয়েছি, এই চতুর্দিক ঘিরে বরাবর আমি লিলি ফুল দিয়েছি। হ্যাঁ, আর মাঝখানটা আমি এরকম একটা কাঁথা কাজ করেছি। তো আপনার ইচ্ছে গেলে আপনি এখানে অন্য যে কোনো কিছু দিতে পারেন, কিন্তু এটা হচ্ছে কি যে খানিকটা সুতোর কাজ এবং খানিকটা হচ্ছে আপনার রঙের কাজ। এটা হবে সুতোর কাজটা হালকা, এখানে রঙের কাজটা ভারী, অর্থাৎ রঙের কাজটা, অর্থাৎ এইখানে সাইড ডিজাইনগুলোই কিন্তু আপনার বেশি চোখে পড়বে, এই কাজটা একটু হালকা। সবসময়তেই সেটা করবেন। এই সাইড ডিজাইনটা, এই দুদিক, এই দিকে যে ডিজাইনগুলো দিচ্ছেন, এইগুলো এইদিকে এবং এদিকে, এই ডিজাইনটা রঙের করবেন এবং ভারী করবেন। এইটা রং এক রং না, এটা নানা রকমের রং দিতে পারেন। হ্যাঁ, এটা এটা সিঙ্গেল সিঙ্গেল না করে এরকম লতা পাতা করে 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 এরকম সেরকম এরকমভাবেও আসতে পারেন, সেটাও চলতে পারে। কিন্তু এই ভেতরের ডিজাইন যেটা, হুম, অর্থাৎ এই শালের ভেতরটা যেটা হবে, এটা কাঁথা স্টিচের ডিজাইন হবে। এবং এই ডিজাইনটা এমন হবে না যে আপনার পাড়ের যে ডিজাইন তার থেকে অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে, সেটা হবে না। এখানে কিন্তু পাড়টাই এইটাই আসল বৈশিষ্ট্য, ঠিক আছে? এই অংশগুলোর ডিজাইন যেটা, আপনি কালারফুল ডিজাইন করুন, এইখানে যে কালার ইউজ করেছেন এখানে সেই কালারই ইউজ করুন, কিন্তু ঘটনা যেটা হচ্ছে যে এমন হবে না যে এই অংশটার ডিজাইন যা হবে তার ফলে এই অংশটার ডিজাইনটা মার খেয়ে যাচ্ছে, এরকম যেন না হয়। সবসময়তে এই ডিজাইনটা বেশি ভালো হতে হবে, বেশি উজ্জ্বল হতে হবে, বেশি দৃশ্যনীয় হতে হবে, আর ভেতরের ডিজাইনটা একটু হালকা হবে। এবার যারা বলেন যে আমরা আঁকতে পারি না, আমি আজকে আঁকার জন্য একটা টিপস আপনাদের দেব, ঠিক আছে? একটা টিপস আপনাদের দেব, আপনারা সেই অনুযায়ী এঁকে চেষ্টা করে দেখবেন যে পারেন কি পারেন না। সেটা আমি আপনারা শুনতে থাকুন, আমি আপনাদের একটা টিপস দেব। আরেকটা শাল যেটা আমি দেখাচ্ছি, এইটা মূলত আপনার কাশ্মীরি শালে এই ধরনের ডিজাইন থেকে থাকে। এইটা খুব একটা মানে নয়। এইখানে হচ্ছে কি যে ঝালরের পরে আর কোনো আপনার ঝালরের পরে যেটা থাকে, এই ঝালরের জন্য আমরা জায়গা রাখলাম, ঠিক আছে? এইটা ঝালরের জন্য আমরা জায়গা রাখলাম, ঠিক আছে? তারপরে ঠিক আগের শালের মতো, আগের শাল যেটা দেখালাম, এই আগের যে শালটা দেখালাম, এই দুদিকে হচ্ছে কি যে ঝালরের স্পেস দেওয়ার পর, হ্যাঁ, যেটা আমরা করব সেটা হচ্ছে যে এইটাকে একটু এই এই ঝালরের পরে খানিকটা
ধরুন এই 4-5 ইঞ্চি জায়গা বাদ দিয়ে, 4 ইঞ্চি ধরুন জায়গা বাদ দিয়ে, সব দিক দিয়েই আমি বাদ দিচ্ছি। দিয়ে আমি এইটাতে একটা সরু পাড় করলাম। সরু পাড় মানে আমি বলেছিলাম না যে পাড় আমার 1 ইঞ্চি বা 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 হচ্ছে কি যে 1/3 ইঞ্চি, এইরকম নানা কিছু হয়। তো আমি এখানে এই উপরের লাইনটা না, এই যে এরকম ভাবে হচ্ছে কি যে আমি ছোটখাটো কিছু একটা ডিজাইন দিয়ে আমি এইটা করছি, কেমন? এই অংশটা করছি। এইটাই হচ্ছে আপনার বর্ডার লাইন, ঠিক আছে? এটাই হচ্ছে বর্ডার, তার ওপরটা বর্ডার নয়। এই হচ্ছে আপনার বর্ডার। আমি চতুর্দিক দিয়ে এই ছোট্ট ডিজাইন করে, সরু কিছু ডিজাইন করে আমি বর্ডারটা করছি চতুর্দিকে, এই 4 দিক দিয়ে করলাম, ঠিক আছে? এরকম 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 করে আমি একটা বর্ডার করলাম, ঠিক আছে? তাহলে আমি কি বলছি, এইখানে ঝালর করলাম, ঝালরের পরে আমি ইঞ্চি 4 ছেড়ে দেব। দিয়ে আমি একটা সব দিকে, এইদিকে ইঞ্চি 4, ঝালরের পরে 4 ইঞ্চি, এইখানে নিচে থেকে 4 ইঞ্চি, এখানে ওপর থেকে 4 ইঞ্চি, সব দিকে ছেড়ে আমি একটা, এবং এটা কিন্তু একটা সরু ছোট কোনো ডিজাইন দিতে হবে। একদম যে সোজাসুজি দুটো লাইন এঁকে দিলাম বা একটু রং দিয়ে টেনে দিলাম এরকম না, একটু একটু ডিজাইন দেবেন, ঠিক আছে? এরপরে যেটা করতে হচ্ছে, এইখান থেকে এই অংশটুকু দেখুন, এটা দুটো ভাগে ভাগ হয়েছে। তো তো এইখান থেকে এই অংশটুকুকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। মানে কি বলুন তো, দাঁড়ান এই দেখাই। হ্যাঁ, অর্থাৎ মাঝখান থেকে এই যে অর্থাৎ এইখানটা এই হচ্ছে আপনার 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, আর এই 4 ভাগ। মানে এক একটা অংশ আমার তো এটা হাফ ছিল। তো এই প্রথম হাফ অংশটা আমি 4 ভাগে ভাগ করলাম, আবার পরের হাফ অংশটাও আমি 4 ভাগে ভাগ করব, ঠিক আছে? এবারে যেটা হবে, প্যাটার্ন যেটা হয় এখানে নিয়ম হচ্ছে, আমার যদি প্যাটার্নটা ধরুন তাহলে এক, মাঝখানে একটা 2, এই একটা আমার 3টে হলো, ঠিক আছে? পরের লাইনে এই একটা, এই আমার 2টো হলো, এই দুটোর মাঝখানে একটা, এই দুটোর মাঝখানে একটা। তার পরের লাইনে আবার এই একটা, এই একটা, এর সোজাসুজি এই একটা ডিজাইন, আর হচ্ছে এইটা সোজাসুজি এই একটা ডিজাইন, ঠিক আছে? তাহলে প্রথম ঘরে 3টে, তারপরে ঘরে 2টো, এই ফাঁকে একটা, এই দুটোর ফাঁকে একটা, তারপরে আবার এরকম 3টে, তারপরে হচ্ছে কি আবারও এরকম ফাঁকে একটা হয়ে গেল আমার ডিজাইন। এটা ছোট ছোট, মানে ছোট ছোট ফুলের ডিজাইন, এবং মুখটা কোন দিকে থাকবে? ওপর দিকটা এই দিকে থাকবে, ঠিক আছে? ওপর দিকটাই বরাবর। আর এই দিকটা যখন আমি করব, এটাকেও আমি 4 ভাগে ভাগ করব। এটা তো হাফ অবধি হয়ে রয়েছে, আধা ভাগ এটা, ঠিক আছে? এটাকেও আমি 4 ভাগে ভাগ করব। এই আধ ভাগ, এই 1 2, আমার অবশ্য হাফ পেন্সিল আঁকা ছোট বড় হলো। এইখানে আবার এই দিক থেকে আঁকবো, ঠিক আছে? বুঝতে পারছেন ডিজাইনের মাথাটা চেঞ্জ হয়ে গেল। এইখানে এটা, এখানে এটা, আবার 1 2 3, আবার হচ্ছে 1 2, দেখতে পাচ্ছেন? অর্থাৎ একদিকে ডিজাইনগুলো, এইদিকের ডিজাইনগুলো, বাঁ দিকের ডিজাইনগুলো ডান দিকে মুখ করা, আর ডান দিকের ডিজাইনগুলো বাঁ দিকে মুখ করা, দেখতে পেয়েছেন? অর্থাৎ এই ডিজাইনগুলো হচ্ছে কি, শালের বাঁ দিকের যে ডিজাইন, সেগুলো আপনার ডান দিকে মুখ করা, কোন অবধি যাচ্ছে? আর্ধেক অবধি, শালে ঠিক মাঝ বরাবর এই অবধি, যেটা ভাঁজ করে নেবেন এই অবধি যাচ্ছে, ঠিক আছে? আর বাকি হচ্ছে কি যে শালের বাকি অংশটা যেটা, সেইটার ডিজাইনগুলো হচ্ছে কি সব বাঁ দিকে মুখ করা, দুদিকে মুখ করা, এই রকম, ঠিক আছে?
কাজেই শাল আপনি যখন পরবেন যখন, পিঠে তো এই অংশটাই থাকে, আর এই অংশটা ঘুরে তো সামনের দিকে আসবে। ঘুরে সামনের দিকে যখন আসবে, যতটুকু অংশ ঘুরে সামনের দিকে আসে, হ্যাঁ, সেটা এইরকম সোজা সোজাই দেখা যাবে, দুদিকটাই সোজা দেখতে পাবেন। ঠিক আছে, এই হচ্ছে। তাহলে আমি মোটামুটি ধরুন আপনাদের 3 ধরনের শালের আঁকা আমি শিখিয়েছি, এবং সেই অনুযায়ী 3টে শাল আমি আমি দেখিয়েছি। আর আপনার একটা শালের আঁকা আমি মানে প্রসেসটা বলিনি, কিন্তু শালটা করেছি। তো সেইটা আমি আরেকদিন প্রসেসটা বলবো। অর্থাৎ শুধু শাল তো আঁকলে হবে না, আমার আঁকাটা আমি দেবো কি করে, প্লেস করব কি করে, ঠিক আছে? এইটা একটা ব্যাপার থাকে। তাহলে আজকে আমরা এই যে শালটা যেটা আমি করছিলাম, ঠিক আছে, তার তার অল্প একটু অংশ বাকি আছে। দেখেছেন বন্ধুরা আপনারা, মোটামুটি সমস্তটাই আমার হয়ে এসেছে। আপনাদের জন্য, আপনাদের সামনে একটু দেখাবো বলে একটুখানি রেখেছি। হ্যাঁ, দেখুন সমস্তটাই আমার। ভেতরের কাজটা হালকা, এই যে বলছিলাম, আমার পাড়ের কাজটা, এই যে পাড়ের কাজ যেটা, এইটাই কিন্তু আমার ভারী, মানে দৃশ্যনীয়ভাবে এটাই বেশি কিন্তু চোখে পড়বে। তুলনামূলকভাবে আমার এই এই অংশটা অতটা নয়। না, আমি মনো কালার দিয়ে করছি, একটা রং দিয়েই আমি করছি। ঠিক আছে বন্ধুরা, আমি একটুখানি দেখিয়ে দিই। কাঁথা স্টিচ অ্যাজ সাচ তো দেখাবার কিছু নেই, কিন্তু কিভাবে আমি করলাম, কারণ এই লাইনটা হচ্ছে একটা লাইন, কিন্তু আমার ফুলটা হচ্ছে ডাবল লাইন, সেই জন্য আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। হুম, বন্ধুরা যখন এইরকম করবেন, একটা সুতো শেষ হয়ে যখন আপনারা আরেকটা সুতো তুলবেন, হ্যাঁ, অনেকে ভাবে যে তো গিটটা দিয়ে, মানে গিট দিয়ে দিচ্ছি, তা নয়। আমরা একদম আগের সুতো যেটা যেটা আমরা ছেড়েছি, যেটা আমার হয়ে গেছে, সেই সুতোটার সাথে আমরা গিট বেঁধে দেব। হ্যাঁ, তাহলে এই গিটটা জোড়ালো হবে। যেহেতু এই শালের ফাঁকগুলো সুতির কাপড়ের মতো অত কম নয়, ছোট ছোট ফাঁক নয়, একটু মানে টানলে সুতো বেরিয়ে যাতে না আসে, ওই জন্য আমরা পিছনে গিটটা একটু শক্তভাবে দেব। একটা সুতোর সাথে আরেকটা সুতোকে দিয়ে দেব। ঠিক আছে, আচ্ছা, এবারে এটা বন্ধুরা, এটা তেমন কিছু কঠিন ব্যাপার নয়। উম, আমরা চলে যাচ্ছি, মানে যেরকম ভাবে বন্ধুরা নানা কার্যকারণে ঠিক রেগুলার আসতে পারিনি, সেজন্য আপনাদের কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে রাখছি। কারণ কি, আমার মামিমা, অর্থাৎ আমার মামার স্ত্রী, আমার মেটার্নাল আঙ্কেল, তার স্ত্রী, উনি মারা গেছেন। তো তো সেই হিসেবে একটা শোকের আবহ তো বটে। মন খারাপ হয়েছিল খুব, আমাকে ভীষণ স্নেহ করতেন। তো সেই হিসেবে, তবে দুঃখ, মৃত্যু, যন্ত্রণা এত মানুষের জীবনে আছেই, তার জন্য কাজ থেমে থাকা উচিত নয়, কিন্তু তবু আমরা পারি না আর কি, অনেক সময় সেটা সামলাতে পারি না। এই কারণের জন্য আমি একটু ইরেগুলার হয়ে গেছি। বন্ধুরা আপনারা পুরোটা দেখবেন, হ্যাঁ, যখনই সেলাইয়ের সেলাই বলুন, বা আমার তো একটা গল্পের চ্যানেল আছে যেখানে আমি গল্প পড়ি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যখন যেটা দেখবেন বা শুনবেন,
বন্ধুরা যখন যেটা দেখবেন বা শুনবেন, পুরোটা শুনবেন বা পুরোটা দেখবেন। হ্যাঁ? কারণ আমি আমি এইটা কি বলে এই সেলাইয়ের চ্যানেলে আমি প্রতিদিনই কিছু না কিছু টিপস দিয়ে থাকি। সেটা আঁকার উপরেই হোক অথবা যারা বুটিক করবেন ব্যবসা সংক্রান্তই হোক, আমি কিছু না কিছু টিপস দিয়ে থাকি। সেটা কখন মনে আসে, কখন বলে দিই। তো আপনারা একটু দেখবেন। কেমন? আপনাদের জন্যই তো এই চ্যানেলে আসা, তা না হলে এত বয়সে আমি কেন এসেছি? আপনারা দেখবেন এবং এটাকে ব্যবহারিক কাজে লাগাবেন, ব্যবসায়িক কাজে লাগাবেন, তবেই তো। আমার গল্প পড়ার চ্যানেলের নাম শিখা মুখার্জিস আর্টিস্ট্রি পার্ট 2। আর আমার সেলাইয়ের চ্যানেলের নাম শিখা মুখার্জিস আর্টিস্ট্রি পার্ট 3। সেলাই করতে করতেও গল্প শুনতে পারেন, যারা গল্প শুনতে ভালোবাসেন। আমি খুব স্বনামধন্য সাহিত্যিকদের লেখা গল্পই পাঠ করি। আবার কখনো কখনো নিজের লেখা দু একটা গল্পও পাঠ করি। আর এই চ্যানেলে আপনারা যদি দেখতে থাকেন, আমি আমি বলছি যে দেখবেন যে প্র্যাকটিক্যাল নলেজ যেটা হয়ে যাবার আঁকা-ঝোঁকার ব্যাপারে, সেইটা কিন্তু আপনাদের হতে থাকবে। কারণ প্র্যাকটিক্যাল অসুবিধা তো অনেক জায়গা থাকে, যেগুলোকে ওভারকাম করে একজন শিল্পী তৈরি হয়। হ্যাঁ? সেই জায়গাগুলো আপনারা যখন কারোর সামনে বসে শিখছেন, তিনি তো মানে সে শিখিয়ে দিচ্ছেন বা বলে দিচ্ছেন যে এইজন্য এটা হলো, বা আপনাদেরও কোয়েরিটা সেই মুহূর্তে মিটিয়ে ফেলতে পারছেন। কিন্তু যখন আমরা এভাবে YouTube এ অনলাইনে আসছি, আপনারা তো আপনাদের কোয়েরিটা মেটাতে পারছেন না। তবু আমি আমার দিক থেকে চেষ্টা করব যে আপনাদের কি কোয়েরি হতে পারে বা কি প্র্যাকটিক্যাল অসুবিধা হচ্ছে, সেগুলো বা হতে পারে প্র্যাকটিক্যাল অসুবিধাগুলো, সেগুলো আপনাদেরকে একটু, একটু বুঝিয়ে দেওয়ার জন্য। যাতে সেগুলো আপনারা নিজেরা যখন করবেন, তখন সেই প্র্যাকটিক্যাল অসুবিধাগুলো আর না হয়। বন্ধুরা, আমি অনেক বছর কলেজে পড়িয়েছি, কেমন? অনেক বছর। তা প্রায় ফুল টাইম ৩১ বছর, তাছাড়া পার্ট টাইম প্রায় ২ বছর। সব মিলিয়ে আমি ৩৩ বছর সময় কলেজে পড়িয়েছি। কাজে আমার পড়ানোর অভিজ্ঞতা তো আছে। আমি আমি বুঝতে পারি কোন জিনিসে কোন জায়গাটা আটকায়। তো আমি সেই জন্য সেই জায়গাটাই স্পেশালি আপনাদেরকে দেখাবার বা বলার চেষ্টা করছি। এমন নয় যে কেউ পড়াশোনায় ভালো হলে তিনি সেলাইয়ের কাজ করবেন না, সেটা না। যার যেটা ভালো লাগে তিনি সেটা নিশ্চয়ই করতে পারেন। আসলে আমি যখন যেটা করব তখন সেটা তখন ভাবতে হবে আমি সেই কাজটাই করছি। আমি আর অন্য কিছু কাজ জানি না। তবেই আমার সেটা ভালো হবে। আমার আরেকটা চ্যানেল যেটা আমি সবার আগে খুলেছি কিন্তু এখনো পোস্ট করতে পারিনি, সেটা আমার কিছু আ উম এটা আমার কিছু প্র্যাকটিক্যাল অসুবিধা হচ্ছে। আসলে আমি এতটা পরিমাণে টেক সেভি না, আমি কম্পিউটারের ব্যাপারে খুব একটা বেশি বুঝি না। কিন্তু আমার যেটা মনে হয়েছে, আমি একটা মিউজিক শেখাবার একটা চ্যানেল করেছি। কিন্তু কিছু পোস্ট করতে পারিনি। তার কারণ হচ্ছে আমি দেখছি আমি যেভাবে পিপিএফ তৈরি করেছি, সেগুলো আমি তো ডেসক্রিপশনে দিতে পারছি না, দিতে পারব না। ডেসক্রিপশনে যদি কখনো এক্সেল শিট অ্যালাউড হয়, তাহলে তখনই আমি দিতে পারবো। অন্যথায় ওগুলো তো লিখে দেওয়া যাবে না। হ্যাঁ?
বন্ধুরা তাহলে দেখলেন আমি যে অংশটা কঠিন, অর্থাৎ এইটা দুভাগ দুবার আমি কিভাবে গেলাম। একবার সোজা চলে গেলাম, গিয়ে ঘুরে ঘুরে আসলাম। এখানে আসার পর আবার আমি এই লাইন বরাবর ঘুরে আমি এখানে গেলাম, গিয়ে আবার আমি সোজা চলে যাচ্ছি। ঠিক আছে? এইভাবে আমি চলে যাব লাইন বরাবর। এরকম আরো আঁকা আর একটুখানি আছে, আর একটু সামান্য একটু বাকি আছে। আমার এটা আর ২-১ দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? এবার বন্ধুরা আসছি সেকেন্ড শালটা, যেটা আমি এইমাত্র যে শালটার কথা আমি বললাম। ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি একটু আঁকা দেখিয়ে দিই, কেমন? আমরা যে শালটার কথা বললাম, যে একটুখানি পাড় থাকবে, মানে এইরকম ভাবে যাবে, যে শালটার কথা আমি বললাম, এই মাত্র যে শালটার কথা, দুটো শালের মধ্যে এই যে শালটার কথা আমি বললাম, এই যে শালটার কথা আমি বললাম, আমি সেই শালটার কথা বলছি। এই যে ডিজাইনগুলো যেটা হবে বলছি, যে এইরকম ডিজাইন চতুর্দিক দিয়ে ঘুরে আসবে, সেই ডিজাইন হচ্ছে কি, সেই ডিজাইনের জন্য আমি এটা এঁকেছি। ঠিক আছে? এই ডিজাইনটা আমি এঁকেছি, যেটা আমি ওই আমার শালের ধার বরাবর আমার এঁকে আসবে। এইটা এই এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা, এটা এইটা। ঠিক আছে? আর হচ্ছে কি, এই যে এ লিখে যে ডিজাইনটা বলেছি, সেটা হচ্ছে এই ডিজাইনটা। অর্থাৎ এইটা এরকম ভাবে বসবে, এই ১ ২ ৩ এরম বসবে, ১ ২ এরম বসবে। আবার ওদিক থেকে আসার সময় ১ ২ ৩ এইরকম ভাবে বসবে। ওই দিক থেকে আসার সময় এইরকম ভাবে বসবে। এই দিক থেকে বসবে, এই দিক থেকে বসবে এইরকম ভাবে। আর উল্টো দিক থেকে বসবে যখন, তখন বসবে এইরকম ভাবে। ঠিক আছে? তার মানে মাঝখানে দুটো লাইন হবে, এরা একদিকে, এরা অন্যদিকে মুখ। আর শাল তো আমরা পরে সামনে গায়ে দিয়ে নিই, তো তার ফলে হচ্ছে সেইখানে এসে কিন্তু আর কোনো জটিলতা দেখা যাচ্ছে না। হুম? সেখানে শাল তখন দুটো শাল দুজনই এরম হয়ে আছে। অর্থাৎ দেখুন, এগুলো ওপর দিকে, এগুলো ওপর দিকে। বুঝতে পেরেছেন? তাহলে এই রকমই পিঠে শুধু একটা জায়গাতে এরকম পড়বে, দুটো এইদিকে মুখ, দুটো এদিকে মুখ। ঠিক আছে বন্ধুরা? আপনারা যদি, এটা খুব সহজ আঁকা, আপনারা যদি এই আঁকাটা নিতে চান, নিতে পারেন। এইরকম ভাবে আমি আমি ধরে রাখতে পারি খানিকক্ষণ। দেখুন, যেভাবে ধরা হলো, স্ক্রিনশট নিয়ে তারপর প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন। এই হলো, এই আঁকাটাও তাই, এই আঁকাটাও তাই। ওইখানটা একটু ধেবড়ে গেছে, ওখানটা যাই হোক, ওগুলো বুঝে নেবেন। হ্যাঁ, এইটাও তাই, এই যে ধরছি, যদি আপনারা ইচ্ছে যায় তাহলে নিয়ে নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে নিলে আপনার সোজা মতো করে হ্যাঁ আঁকতে পারবেন। আচ্ছা, এবারে হচ্ছে এইটা, একটা কথা বলি বন্ধুরা, যে যখন আপনারা, যদি আপনারা দোকান থেকে আঁকিয়ে আনেন, তখন তো কিছু করার নেই, ওরা পুরো শালটা একেবারেই এঁকে দেবে। কিন্তু আমরা যখন বাড়িতে কার্বন পেপার দিয়ে শাল আঁকবো, তখন কিন্তু আমরা পুরো শালটা একসাথে আঁকবো না। কেন আঁকবো না বলছি, যে কার্বনগুলো, বিশেষ করে যদি কালো কার্বনে আঁকা হয়, তাহলে তো সে একেবারে পুরো শাল ভর্তি শালময় ছড়িয়ে গিয়ে আপনার হচ্ছে কি, যে কালো কালো করে দেবে। ঠিক আছে? আর যদি সাদা কার্বনে আঁকা হয়, তাহলে তো উঠেই যাবে। আপনি পুরো শালটা যদি একেবারে এঁকে নেন, আমি সেই জন্য কিন্তু পুরো শালটা একেবারে আঁকি না। ঠিক আছে বন্ধুরা? আমি একটা দিক এঁকেছি, এই যে এই দিকটা এঁকেছি, কিন্তু আমি ঘুরে যাবার দিক, এই দেখুন, এই দিকে আর আঁকিনি। ঠিক আছে? বা অন্য দিকে আঁকিনি। ছোট ছোট ফুলও আমি বেশি আঁকিনি। দেখুন, এই যে আমি এই তিনটে, প্রথম লাইনে, প্রথম লাইনে এই যে ১, ১ ২ আর এই যে ৩টে, এই ৩টে এঁকেছি। হ্যাঁ? দ্বিতীয় লাইনে ১টা আর ২টো এঁকেছি। ব্যাস, তারপর থেকে কিন্তু আমি আর আঁকিনি। ঠিক আছে? এগুলো আমি যখন করতে করতে যাব, যেরকম করতে করতে যাব, সেরকম আমি কিন্তু আঁকতে শুরু করব। আপনাদেরকে একটা আঁকা দেখাচ্ছি। বন্ধুরা, আমি আগের দিন বলেছিলাম যে
যে যে কোনো ডার্ক রঙের জিনিসের ওপর রং করা, ডার্ক কালারের উপরে রং করা কিন্তু খুব টাফ। তার কারণ হচ্ছে ডার্ক রংটা ওই কালারটা নিয়ে নেবে, নিয়ে অন্য একটা কালার তৈরি করে দেবে। আচ্ছা, আপনারা কি বলতে পারছেন এটা আসলে কি রং? কি রং দেখে কি রং মনে হচ্ছে? বা এইটা, এই কালারটা দেখে আপনাদের কি কালার মনে হচ্ছে? বলতে পারছেন? পারছেন না। এইটা ক্রিমসন রেড, এটা নীলের সাথে মিশে আমাকে এই রকম একটা রং দিচ্ছে। এইটা অরেঞ্জ, এটা নীলের সাথে মিশে আমাকে এরকম একটা রং দিচ্ছে। ঠিক আছে? তো কাজেই বন্ধুরা, যখন আপনারা করবেন, হ্যাঁ, যে আপনি কি রং করতে চান, সেটার জন্য আপনারা করবেন কি, শালের ওপর একটুখানি, এই যে ধরুন আমি শালের ওপর একটুখানি রঙগুলোকে টেস্ট করে নিচ্ছি, যেখানগুলো আমি ঝালর করব, অর্থাৎ এই আমার রঙিন সুতোগুলো বেরিয়েই চলে যাবে, আমি ঝালর করব, তো আমি তার উল্টো দিকে একটু একটু রঙগুলো দিয়ে আমি লাগিয়ে দেখে নিয়েছি যে কোন কোন রঙটা কি আসছে। যদি আমি দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, পছন্দসই হয়ে যাচ্ছে, আমি তাহলে নিতে পারি। আর আদারওয়াইজ কিন্তু নেওয়া যাবে না। হ্যাঁ, এইটাই কিন্তু রঙিন জিনিসের ওপর আঁকার খুব একটা অসুবিধা। আপনি আপনার মনের মতো রঙকে সেখানে প্লেস করতে পারেন না। এবারে হচ্ছে কি যে, তাও কি প্রথমবার যখন আপনি করবেন, ধরুন এই যে গ্রিন কালারটা, এটা কি গ্রিন? আমি এটা লাইট গ্রিন দিয়েছি, কিন্তু দেখুন কিরকম কালার দিচ্ছে, স্যাপ গ্রিন। স্যাপ গ্রিনের কালার দিচ্ছে। এখন আমি দেখে নিয়েছি ঠিক আছে স্যাপ গ্রিনটা আমার ভালো চলছে, আমি এখানে স্যাপ গ্রিনটাকে অ্যালাউ করেছি। কিন্তু আমি ভাবছি যে আমি সাইডে, এই দেখুন সাইডে, এই যে বললাম সাইডে করেছি, কিন্তু আমি আপনাদের দেখিয়ে বলে দিচ্ছি যে সাইডে যখন আমি করছি, আমি যখনই এক প্রলেপ রং দিয়ে দিচ্ছি, তখন কিন্তু আমার রংটা দেখুন এই রকম থাকছে, এই রকম থাকছে, এরকম। হ্যাঁ, একবার রং দিলে আমি কিন্তু আমি এই রংটা যেটা আমি চাইছি এই রংটা আনতে পারছি না। আমি এই রংটা দিতে চাইছি, হ্যাঁ, কিন্তু একবার যখন আমি রং দিচ্ছি, তখন আমার এই রংটা কিন্তু আসবে না। সেজন্য আমাকে কি করতে হয়? সেজন্য আমাকে করতে হয়, আমি প্রথমে একবার এঁকে যাই, তারপরে আবার আমাকে দ্বিতীয়বার, কখনো কখনো অনেক সময়তে ওই রং আনতে গেলে আমাকে তৃতীয়বারও তার উপরে প্রলেপ দিতে হয়। এই যে আমার দেখুন দুটো পাতা আমি প্রলেপ দিয়ে মোটামুটিভাবে, যে হ্যাঁ, যে গ্রিনটা আমি চাইছি সেই গ্রিনটা, আমার লাইট গ্রিনটা এসেছে। কিন্তু অন্যথায় আমার সবকিছু কিন্তু দেখুন, যেগুলো করিনি সেগুলো সব স্যাপ গ্রিন হয়ে আছে। যেখানটা করেছি সেখানটা আমি লাইট গ্রিন পাচ্ছি। হ্যাঁ, কিন্তু প্রথমেই এটা অন্য একটা রং নিয়ে নিচ্ছে, সেটা হচ্ছে এই যে স্যাপ গ্রিন রংটা নিয়ে নিচ্ছে। ঠিক আছে? তো বন্ধুরা, বুঝতে পারছেন নিশ্চয়ই, আমি একটু এঁকে দেখাই। হ্যাঁ, আচ্ছা, এবারে টিপসের কথায় আসি। যারা যারা ভাবছেন যে আর এই দুবার বা তিনবার রং দেওয়াটা না, এইটা কিন্তু এটা অভ্যেসে না থাকলে, আপনি ভিজা অবস্থায় মনে হলো যে হ্যাঁ এটা এসে গেছে, পরে দেখবেন যে হয়তো আসেনি। টিপসের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব, যে আমরা এই আঁকাটা যারা প্রথম আঁকছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে বলবো যে হালকা রঙের শালের ওপর আঁকুন, তাহলে হচ্ছে কি যে প্রথম দিকে অন্তত আপনাদের সুবিধা হবে। আমরা প্রথমে এই এই অংশগুলোকে আমরা কি করে নিই বলুন তো? আগে আমি বলেছিলাম যে 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 কোম্পানির কালার আমি ব্যবহার করছি, সেই কোম্পানির আমি কি নেব? মিডিয়াম নেব। সেই মিডিয়ামগুলো দিয়ে আগে আপনি পুরো অংশটাকে একবার এঁকে নেবেন। ঠিক আছে? মিডিয়াম দিয়ে একবার এঁকে নেবেন। তারপরে আপনি যদি রং করেন, আপনি ফার্স্ট বার যে রং করবেন, তাতে যে রংটা পাবেন আপনি সেই রংটাই রাখুন। হ্যাঁ? এবং হচ্ছে কি যে আপনি দেখবেন ইভেন বেশ ছড়িয়ে আছে রং। সুন্দরভাবে আপনার মিশে গেছে, আপনার কোনো অসুবিধা হচ্ছে না। অর্থাৎ আপনি আপনার মনোমতো রং হয়তো পেলেন না, একটু অন্যরকম হয়ে গেল রংটা, কিন্তু রঙের ছড়ানোটা ঠিক হবে। এমন হবে না যে মাঝখান থেকে
এই যে এইরকম হয়ে যাবে না। হ্যাঁ? আমি আপনাদের জন্য সব দেখে রেখেছি দেখাবার জন্য। ইচ্ছে করে রেখেছি। আমার হাতে এখন এরকম হবে না। এইরকম হয়ে যাবে না। এই যে মাঝখান থেকে নীলের আভা বেরিয়ে আসছে, হ্যাঁ? এইরকম জিনিসটা কিন্তু হবে না। বোঝা যাচ্ছে কি বললাম? অর্থাৎ যদি আপনারা প্রথমে এই আঁকাটা আমার যেমন করা আছে, আমি অনেকটা করে রেখেছি, আবার একটু দেখিয়ে দেবো আপনাদের। এই আঁকাটা যদি আমরা আঁকাটাকে পুরোটা আমি আগে মিডিয়াম দিয়ে যেভাবে আঁকছি, তুলিতে মিডিয়াম নিয়ে এই আঁকাটা আমি করে রাখলাম। ঠিক আছে? তারপরে আমি যখন রং দেব, তখন রংটা ইভেনলি ছড়াবে। খুব ঠিকঠাকভাবে ছড়াবে। যার ফলে আর ভেতর থেকে যে নীল রংটা উঠে আসা, সেটা ইভেনলি উঠে আসবে। মানে খুব যে কোনো একটা জায়গায় রং ফুটে বেরিয়ে যাচ্ছে, কোনো একটা জায়গায় এই যে এইরকম ধরনের কিন্তু হবে না। বুঝতে পারছেন বন্ধুরা? মাঝে থেকে যে নীল কাপড়টা উঁকি বাড়িয়ে আসছে, যার ফলে অন্যরকম হয়ে যাচ্ছে, এরকম আপনাদের হবে না। আমি এগুলো আপনাদের দেখাবার জন্য যে কিরম হবে না, সেটা দেখাবার জন্য এগুলোকে আমি করে রেখেছি। ঠিক আছে? আমি তো এগুলো পরে ঠিক করে নেব। আচ্ছা। তাহলে বন্ধুরা আমি একটু দেখিয়ে দিই। বন্ধুরা আমরা যেটা করছি, এটা হচ্ছে যে আমরা মিডিয়ামে ডোবাচ্ছি। ঠিক আছে? মিডিয়ামে ডুবিয়ে নিচ্ছি। মিডিয়ামে ডুবিয়ে নিয়ে আমি কি করছি, এই যে পাতাটা, এই দেখুন, দেখতে পাচ্ছেন? পাতাটা যেভাবে আমি রং দিয়ে আঁকার, সেইভাবে আগে আমি মিডিয়াম দিয়ে এঁকে নিচ্ছি। মিডিয়ামটা সুন্দরভাবে আপনার পুরোটা দেখবেন, কিছু যাতে ফাঁক টাক না থাকে, যে রঙিন কাপড়টা যাতে বাইরে বেরিয়ে না থাকে, এইরকম ভাবে। বুঝতে পারছেন? মিডিয়াম তো চোখে কিছু তো দেখতে পাবেন না। তবে মিডিয়ামটা দেওয়ার পর আপনি কিন্তু মিডিয়ামটা শুকিয়ে নেবেন, হ্যাঁ? আমার কিছুটা অংশ দেওয়া আছে, দিয়ে শুকিয়ে নেওয়া আছে। আমি সেই অংশটা আপনাদের দেখাবো। এটা কিন্তু একটা টিপস, যারা নতুন শিখছেন,
এবং রঙিন কাপড়ের ওপর করতে চাইছেন, সেই ক্ষেত্রে এটা কিন্তু আপনার খুব কাজে দেবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভিজা, ভিজা এইটুকুই শুধু বুঝতে পারছেন। আর তো অন্য কিছু বোঝার উপায় নেই। হুম? তবে এই অংশটায় এখনই রং করবেন না। মানে ভিজার ওপর কিন্তু আমি দেব না। এটা শুকিয়ে গেলে। এটা শুকিয়ে গেলে আমি কিছুটা অংশ দিয়ে রেখেছি আপনাদেরকে দেখাবো বলে, যে অংশটা আমি শুকিয়ে ফেলেছি। ঠিক আছে? তাহলে এই দুটোকে আমি দেখালাম যে আপনি কিভাবে কিভাবে রঙিন কাপড়ের উপর করবেন, যাতে যাতে হচ্ছে গিয়ে ভেতর থেকে ওই কাপড়ের রংটা আপনার ফাঁক দিয়ে, ফাঁক দিয়ে বেরিয়ে না আসে। obviously কাপড়ের রংটার নীল কাপড়ের উপর সবুজ দিলে ওটা অন্যরকম রং হয়ে যাবে। সেটা খুবই ঠিক কথা। আমি তুলিটা একটু ধুয়ে নিচ্ছি। হুম? বন্ধুরা তুলিটা ধুয়ে একটা পুরনো, পুরনো কাপড় রেখেছি আমি, বা তুলো দিলেও হয়। অনেক সময় তুলোর আঁশ ছড়িয়ে যায়। আমরা তুলির জলটাকে মুছে নিলাম। ঠিক আছে? এবার বন্ধুরা আমরা দেখাচ্ছি যে অংশটা, ধরুন এই অংশটা, এইটা, এইখানটা, এগুলোতে আমার কি দেওয়া আছে, এগুলোতে আমার আমি দিয়ে রেখেছিলাম। এগুলোতে আমার মিডিয়াম দেওয়া আছে। ঠিক আছে? মিডিয়াম দেওয়া আছে, দিয়ে দিয়ে শুকনো হয়ে গেছে। আমি দেখুন এটা কি কালার দিচ্ছি। এটা এটা হচ্ছে আপনার এটা আপনার লাইট গ্রিন, দেখছেন তো? এটা হচ্ছে এটা হচ্ছে লাইট গ্রিন। তো এই লাইট গ্রিনটা একটু আগে নেড়েও নেব, একটু আমি রংটা এভাবে নেড়েও নেব। ঠিক আছে? কিন্তু লাইট গ্রিনটা যখন আমার এখানে পড়ছে, আমার স্যাপ গ্রিন হয়ে যাচ্ছে। হোক, তাতে আমার ক্ষতি নেই। যদি আপনি না চান এটাকে লাইট গ্রিনই আনতে। বন্ধুরা আগেও বলেছিলাম, আপনারা যখন সেই আঁকাটা দিয়ে এই পা রাখছেন, আঁচল আঁকছেন, যাই করছেন, সেই আঁকা কিন্তু একটা না, বেশ কয়েকটা করে রাখবেন। কারণ
এই মোটা জিনিসের ওপর দিয়ে যখনই আপনি আঁকবেন, তখনই হচ্ছে কি যে আপনার আঁকাটা ছিঁড়ে যাবে খুব তাড়াতাড়ি। ২টো ৩টা আঁকার পরেই কিন্তু ছিঁড়ে যাবে। ঠিক আছে? আমি তুলিটা ধরছি। একসঙ্গে ২টো ৩টের বেশি তুলি ব্যবহার করা ঠিক না, কারণ তুলিগুলো দেওয়া থাকলে যেটা সুবিধা হচ্ছে যে আপনার ভেতর দিয়ে নীল কাপড়টা আর বেরিয়ে আসবে না রঙের ভেতর দিয়ে। যেটা হবে রংটা একটু হয়তো লাইট হবে, সেটা সেটা হবেই। দুটো রং একসাথে হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন অরেঞ্জ রংটা কিরকম দেখতে হয়ে যাচ্ছে। রঙের কাজ করতে গেলে একটু বড় জায়গা লাগে। আমি যেরকম এখানে এই যে টেবিলে বসে আপনাদের শেখাচ্ছি, এই টেবিলে বসে আমি কাজ করি না। আমি আমার বড় ডিভানের ওপর রেখে কাজ করি। যাতে অনেকটা আমি খোলামেলা জায়গা পাই। আমি এইটা বড্ড ছোট একটা টেবিল, এই শুধু ওয়েব ক্যামেরায় ছবি তুলবো বলে এই টেবিলটা আমি ইউজ করছি। হুম, এই যখন এই ফুলগুলো আঁকবেন বন্ধুরা, যেটা আমি দেখালাম ওই যে এই দিক থেকে ৩টে ২টো ৩টে ২টো আর ওদিক থেকে ওরকম, সেই ফুলগুলোতে বন্ধুরা সেগুলো খুব বেশি বড় আঁকবেন না। এই যে আমি যেরকম এঁকেছি এই রকমই একটা সাইজ নেবেন। নানা রকম তো আঁকতেই পারেন, কিন্তু হচ্ছে কি যে সাইজটা খুব একটা বড় করবেন না। এই যে কেনা শালে যেরকম থাকে দেখুন কতটুকু, ওদের আরো ছোট ছোট সাইজ থাকে। হুম, কিন্তু বন্ধুরা আমি নিচের ফুলটা, এটা আমি অরেঞ্জ দিয়েছি। হ্যাঁ, এইটা আমি অরেঞ্জ দিয়েছি। দেখবেন আপনারা অরেঞ্জ কালারটা কি হয়ে যাচ্ছে। এই তো দেখতে পাচ্ছেন অরেঞ্জ, এই যে অরেঞ্জ দিচ্ছি।
যে আগে আমরা এই গোলটা দিয়ে দিই। বন্ধুরা আপনাদের মনে হচ্ছে যে বোধহয় এই তো অরেঞ্জই দেখতে পাচ্ছি। না, যেই দেখবেন শুকিয়ে যাবে রংটা, তখন সে কি রং দেখায়। বন্ধুরা মনে হচ্ছে তো যেটা অরেঞ্জই হচ্ছে, কিন্তু শুকিয়ে গেলেই দেখবেন এটা। আমরা একটা একটা দিকে একটু বেশি রং দিতে পারি, একটু একটু ইয়ে দেখাবার জন্য, একটু শেড দেখাবার জন্য। দেখুন বন্ধুরা, যতবারই পোলাই না কেন একবার শুকিয়ে যাচ্ছে, আবার বোলাচ্ছি, আবার শুকিয়ে যাচ্ছে, কিন্তু রং অরেঞ্জ হবে না। ঠিক আছে। এরপর এই ফুলটা বন্ধু আমরা ক্রিমসন রেড দিচ্ছি। এই যে, বন্ধুরা কে কি করছেন বা কোনো সেলাই শুরু করছেন কিনা, বা এই চ্যানেলটা থেকে আপনারা আর কি আশা করেন, কি শিখতে চান, একটু জানাবেন। যদি আমার সাধ্যের মধ্যে হয়, সাধ্যের মধ্যে হয় মানে এই মুহূর্তে যদি আমি সেটা করে দেখাতে পারি। আমি আসলে ইচ্ছেই ছিল আমার যে শীতের মধ্যে শাল শেখাবো, আর যদি পারি, যদি একটু সময় হয়, তাহলে আমি একটু শীতের পোশাক কিছু করা শেখাবো।
সেটা ভেবেছিলাম। কিন্তু শালই করতে এত সময় হচ্ছে, সময় লাগছে। যারা বলছেন যে আমি আঁকতে পারি না, আমাদের সেলাই দেখান। হ্যাঁ? বন্ধুরা অনেক রকমের সেলাইই দেখাচ্ছি। কিন্তু আমি যেটা মনে করি পারছি না তো হবে না। এই তো আমি চ্যানেলে শেখাচ্ছি, এমন কঠিন জিনিস শেখাচ্ছি না। আমি একদম প্রিলিমিনারি জিনিস শেখাচ্ছি। হ্যাঁ? একদম প্রিলিমিনারি, মানে এটা বাচ্চারাও পারবে। একদম ছোট্ট বাচ্চারাও পারবে। কাজেই আপনারা চেষ্টা করুন, দেখবেন ঠিক পারবেন। পারব না বলে কোনো কথা হয় না। ঠিক পারবেন। বন্ধুরা, সব জিনিস প্র্যাকটিস। আমরা কি একদিনে লেখাপড়া শিখেছি? কত বছরের সাধনা আছে। কাজে যেকোনো জিনিস, যেকোনো জিনিস শিখতে গেলে অনেক ধৈর্য লাগে, অনেক দিনের সাধনা লাগে। যত করবেন, যত প্র্যাকটিস হবে, তত হচ্ছে কি সুন্দর হবে জিনিস। তত তাড়াতাড়ি করতে পারবেন। বন্ধুরা, শুকায়নি কিন্তু ওর মানে প্রত্যেকটা রং এখন কাঁচা আছে, সেই জন্য এরকম রং দেখাচ্ছে। যেই শুকিয়ে যাবে তখনই দেখতে পাবেন যে তারা কিরকম রং হয়ে যাচ্ছে। রঙের মধ্যে আপনার সাদা রং এবং হলুদ রং, এই রং দুটোতে কিন্তু আপনারা সব সময়তেই একটু মিডিয়াম মিশিয়ে নেবেন। এই রঙগুলো পরবর্তীকালে অনেক সময়তেই দেখা যায় যে গুঁড়ো গুঁড়ো হচ্ছে, গুঁড়ো গুঁড়ো। কেমন? অর্থাৎ জানি না, আজকে বলে না, আমি বহু বছর আগের কথা থেকেই বলছি। এগুলো আমি দেখাচ্ছি, গুঁড়ো গুঁড়ো ব্যাপারটা কি সেটাও দেখাচ্ছি আপনাদের। আমি দেখিয়ে দেখিয়ে বলবো, না দেখিয়ে বলবো না। হুম? রং যেমনই হোক, রং তো ঠিক মতো ভাবে আপনার ইভেনলি তো স্প্রেড করবে। ওটা স্প্রেড করার পরেও হচ্ছে কি যে একটা গুঁড়ো গুঁড়ো ভাব একটা থাকে, আমি দেখাচ্ছি। তো সেই কারণের জন্য আপনারা হলুদ রংটা করার আগে আমি যেভাবে বললাম ওভাবে একটু মিডিয়াম দিয়ে, যে জায়গাটা হলুদ রং করবেন ওই জায়গাটা আগে একটু মিডিয়াম দিয়ে নিতে পারেন, বা হলুদ রংটার মধ্যে একটু মিডিয়াম মিশিয়ে নিতে পারেন।
বন্ধুরা যেটা বলছিলাম, এই দেখুন, এই যে হলুদ হলুদ রংটা আপনাদের ঠিক আমি ইয়েতে দেখাতে পাচ্ছি না। এই যে হলুদটা, এটা কি ইভেনলি স্প্রেড করেছে? দেখুন কিরকম, না কিরকম। ইভেন ইভেন আমি যদি এরকম করিও, একটু গুঁড়ো গুঁড়ো কিন্তু দেখা যাবে যে মানে আটকেছে, কিন্তু কিছু গুঁড়ো 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 লাগছে। হুম? তো সেই জন্য এটা এই জায়গা এটা একটু করে নিলে ভালো হয়। তাহলে বন্ধুরা আমি তো এখানগুলো হলুদ রং দেব, আমি ওর জন্য আগে একটুখানি মিডিয়াম দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি একটুখানি মিডিয়াম দিয়ে নিচ্ছি হলুদ রঙের গুঁড়োগুলোর জন্য। এই যে এই জায়গাগুলো একটু মিডিয়াম দিয়ে নিচ্ছি।
বন্ধুরা, যত ভারী করেই রং দিই না কেন, এই রং তলায় চলে যাচ্ছে, ওপাশে ওপাশে চলে যাচ্ছে। হুম। বন্ধুরা, দেখছেন যত শুকিয়ে আসছে তত রং অন্য রকম হয়ে যাচ্ছে, মানে শুকিয়ে এইরকম হয়ে যাবে। এটা যখন শুকাবে, শুকায়নি তো, যখন শুকাবে তখন এইরকম রং দেখতে হয়ে যাবে। বন্ধুরা, ফুলটাকে হাইলাইট করার জন্য আপনাদের এই এই আলোতে এটাতে স্কাই ব্লু লাগছে, এটা কিন্তু স্কাই ব্লু কালার নয়, একদম আপনার ডিপ নীল, একদম মানে ভীষণ ডিপ ডার্ক নীল। এখানে অনেক আলো জ্বলছে বলে কালারটা একটু কালার ইলিউশন হচ্ছে। বন্ধুরা, এটা সাদা রং। সাদা রংটা দিয়ে আমি কি করব, একদম সরু করে বন্ধুরা, পুরোটা শেষ হয়ে গেলে যখন আমরা আয়রন করব, এই রংগুলো একটু বসবে। এখন একটু একটু মনে হচ্ছে না যে এই রংগুলো তখন আরো বসে যাবে। সারফেসটা তো ভীষণ আনইভেন। এই যে ক্যাশমিলনের শালের যে সারফেস, এটা ভীষণ তো আনইভেন, একদম উঁচু নিচু না, ওই জন্য
বন্ধুরা মোটামুটি দেখলেন একটা যে আমরা কিরকম ভাবে শুধু আমার এইটা গ্রিন এইটা বাকি রইল এবং বন্ধুরা শুধু এই নিচের এই অংশটুকু বাকি রইল আজকে অনেকক্ষণ ধরে আপনাদের আঁকা টাকা দেখালাম আজকে তাহলে এখানেই শেষ করি বন্ধুরা ভালো থাকবেন সকলে আর আমার চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং হচ্ছে কি যে নিত্য নতুন আঁকা জোকা সেলাই বোনা ইত্যাদি শিখতে থাকুন ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি